দেহত্যাগের পূর্বের বুধবারে তিনি নিকটস্থ একজনকে বলেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। একটা মহা তপস্যা এবং ধ্যানের ভাব আমাকে ক্রমশ আচ্ছন্ন করছে এবং আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। তিনি এও বলেন যে আমি 40 দেখব না। 4 জুলাই 1902 কি ঘটেছিল সেই রাত্রে? কবেই বা স্বামীজির প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল? একের পর এক নানান রোগে জর্জরিত হয়েছেন তিনি। ডায়াবেটিসে তার একটি চোখ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। মৃত্যু পথযাত্রী স্বামীজির চিঠিতে প্রতি পদে পদে মর্মস্পর্শী ইঙ্গিত রয়েছে তার মৃত্যু হলে তার মায়ের কি হবে। স্বামীজির দাহকার্যের সময় ঘটল এক অলৌকিক ঘটনা। তার পরিবার এবং তার জীবন সম্পর্কিত এরকম আরো অজানা তথ্য নিয়ে ফিরে দেখছি সেই স্বামীজিকে, যিনি আমাদের বিবেকানন্দ নন, পরম প্রিয় নরেন্দ্রনাথ। নমস্কার, আমি আশিস। এক্সপ্লোর উইথ আশিসের এই চ্যানেলের এই প্রথম ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। স্বামীজিরা ছিলেন 10 ভাই বোন, নরেন্দ্রনাথ ষষ্ঠ। এদের সম্বন্ধে আমাদের অনেক কিছু অজানা। বিশ্বনাথ দত্তের প্রথম পুত্র এবং 2 কন্যা নামও আমরা জানি না, কেননা অল্প বয়সেই তাদের মৃত্যু হয়েছিল। দিদি স্বর্ণময়ী, মহিম ওরফে মহেন্দ্রনাথ, ছোট ভাই ভূপেন্দ্রনাথ, বোন যোগেন্দ্র বালা। কোনো এক রহস্যময় কারণে অতিগৃহেই তার মৃত্যু হয়। তিনি আত্মঘাতিনী হয়েছিলেন। স্বামীজি আজীবন সেই বেদনা বয়ে বেরিয়েছেন। উদাসীন মেজ ভাই কোথায় নিরুদ্দেশ হয়ে গেলেন কেউ তা জানল না। 5 বছর ধরে মাকে একটিও চিঠি লিখলেন না। স্বামীজির প্রবল ব্যাকুলতা ছিল নিরুদ্দেশ ভ্রাতাকে খুঁজে বের করতে এবং মাকে একটি চিঠি লিখতে অনুরোধ করার। দত্ত পরিবারের শরিকি মামলায় স্বামীজি হয়েছিলেন বিপর্যস্ত। নিজের চিকিৎসার খরচ চালাতেও তাকে জনে জনে হাত পাততে হয়েছিল। বাবার মৃত্যুর পর বিরাট সংসারের খরচ চালানোর কোনো পথ নেই। পারিবারিক মামলার বিড়ম্বনায় স্বামীজি হয়েছেন জর্জরিত। এবং সত্যি কথা বলতে কি, আমাদের নরেন্দ্রনাথকে তা প্রতি মুহূর্তে বিপর্যয়ের মুখোমুখি করে তুলেছিল। বিএ পাশ করে কলকাতায় অফিস পাড়ায় 15 টাকা মাস মাইনের একটি চাকরি পর্যন্ত আমাদের ভবিষ্যতের বিবেকানন্দ জোগাড় করতে পারেননি। তিনি নিজেই বলেছেন, আমাদের এত বুদ্ধি এবং মেধা এই জন্যই যে আমরা সুইসাইডের বংশ। আমাদের বংশে অনেকগুলো আত্মহত্যা করেছে। স্বামীজির পারিবারিক ব্যাধি ছিল ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক। প্রায় দীর্ঘ 1 বছর রাত্রে ঘুমোতে পারেননি তিনি। শরীরটা ক্রমশ বিকল হয়ে আসছিল। তার সাথে ছিল নানান ধরনের রোগের উপক্রম। শিরোপীড়া, টনসিল, হাঁপানি, টাইফয়েড, জ্বর, ডিসপেপসিয়া ইত্যাদি আরো কত রোগ তাকে গ্রাস করেছিল। পা ফুলে যাচ্ছিল। শেষের দিকে হাঁটতেও খুব কষ্ট হতো। শেষের দিকে একটি চোখ তো ডায়াবেটিসের প্রকোপে প্রায় অন্ধই হয়ে গিয়েছিল। আমেরিকায় স্বামীজির প্রথম শরীর ভাঙার লক্ষণ দেখা যায়। 1896 সাল থেকেই স্বামীজির শরীর ভাঙতে শুরু করে। তখন তার বয়স মাত্র 33। মিশর ভ্রমণকালে স্বামীজির প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল কি? মিস জোসেফিন ম্যাকলাউডের একটি চিঠি কিন্তু সেই ঘটনাকেই সমর্থন করছে। কায়রো ভ্রমণকালে যশস্বিনী মিউজিক বার্ড মাদাম এভা কালভেকে তিনি বলেছিলেন, আমার গুরু ভাইদের কাছে যেতে চাই আমি মরবার জন্য, এবং কথাও বলেছিলেন 4 জুলাই আমার মৃত্যু হবে। অবশেষে এলো সেই মহামুক্তির দিন, 4 জুলাই 1902। আসুন দেখে নিই সেই দিন কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। খুব সকালে গেলেন মন্দিরে উপাসনার জন্য। তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণই নেই। ব্রেকফাস্টের সময় যথেষ্ট হাসি ঠাট্টা করলেন, চা কফি দুধ খেলেন, প্রভাতী ভ্রমণ করলেন। সকাল 8টায় ঠাকুর ঘরে স্বামীজি ধ্যান শুরু করলেন। মধ্যাহ্ন ভোজনও সারলেন নির্বিঘ্নে। আম গাছের তলায় বেঞ্চে বসে রইলেন। শরীর বেশ সুস্থ। খানিক তামাক সেবনও করলেন। সন্ধ্যে 7টার সময় সন্ধ্যা আরতির ঘণ্টা বাজতেই জপের মালা নিয়ে জপে বসলেন দক্ষিণেশ্বরের দিকে মুখ করে। ইতিমধ্যে খানিক চাও খেয়ে নিয়েছেন তিনি। সন্ধ্যে 7:45 তিনি বললেন ঘরের জানলা খুলে দিতে, তার বেশ গরম বোধ হচ্ছে। জপের মালা নিয়ে মেঝেতে বিছানায় শুয়ে পড়লেন। সঙ্গী ব্রজেন্দ্রকে বললেন, একটু পা টিপে দে, বাতাস করতে হবে না। রাত 9টা। স্বামীজি চিত হয়ে শুয়েছিলেন। বাঁ পাশে একটু ফিরলেন। কয়েক সেকেন্ডের জন্য তার ডান হাত একটু কেঁপে উঠল। স্বামীজির কপালে ঘামের ফোঁটা। এবার শিশুর মতো কেঁদে উঠলেন। রাত 9:02 থেকে 9:10। গভীর দীর্ঘশ্বাস, মিনিট 2 স্থির, আবার গভীর দীর্ঘশ্বাস। তার মাথা বালিশ থেকে পড়ে গেল। চোখ স্থির, মুখে স্বর্গীয় হাসি। রাত 9:30। সবাই ছুটে এলেন। ভাবলেন সমাধি হয়েছে। স্বামী বোধানন্দ নাড়ি দেখলেন এবং কেঁদে উঠলেন। একজন বললেন, ছুটে যাও, মহেন্দ্র ডাক্তারকে ডেকে নিয়ে এসো। রাত 10:30টায় বেলুড়ে এলেন ডাক্তার মজুমদার, স্বামী ব্রহ্মানন্দ এবং সারনানন্দ। ডাক্তার মজুমদার দেখলেন হৃদযন্ত্র বন্ধ। কৃত্রিম উপায়ে নানানভাবে চেষ্টা করলেন, কিন্তু কোনো উপায়ই হলো না। হার্ট সচল করার সব রকম চেষ্টাই ব্যর্থ হলো। রাত 12টা। ডাক্তার জানালেন হার্ট বন্ধ হওয়াই মৃত্যুর মূল কারণ।
স্বামীজি আর ইহলোকে নেই। পরদিন 5ই জুলাই সকালবেলা দেখা গেল তার চোখ দুটি জবা ফুলের মতো রক্তবর্ণ, নাকমুখ দিয়ে অল্প রক্তপাত হওয়ার চিহ্ন দেখা যাচ্ছে। একজন ডাক্তার বললেন সন্ন্যাস রোগ, আরেকজন ডাক্তার বললেন সম্ভবত মাথার শিরা কেটে গিয়েই মৃত্যু ঘটেছে। তার মস্তকটি ছিল পশ্চিম দিকে, দুখানি পা পূর্ব দিকে গঙ্গাভিমুখে স্থাপিত। স্বামীজির শেষ কোনো আলোকচিত্র নেই। রাখাল মহারাজের নিষেধে তার কোনো আলোকচিত্র নেওয়া হয়নি, কেবলমাত্র দুখানি পা আলতায় রঞ্জিত করে ছাপ নেওয়া হয়েছিল। তিনি কথা রেখেছিলেন 40 তিনি দেখেননি। 39 বছর 5 মাস 24 দিনে তার দেহাবসান হয়। স্বামীজির দাহ কার্য শেষ হলো সন্ধ্যে 6টার সময়। সেই সময় ঘটল এক অলৌকিক ঘটনা। বিছানার উপর পাতা একটি বস্ত্রখণ্ডের দিকে তাকিয়ে নিবেদিতা শারদানন্দকে বললেন, এই বস্ত্রখণ্ডটির একটি অংশ কি আমি পেতে পারি, যেটা মিস ম্যাকলাউডকে শেষ চিহ্ন হিসাবে দেয়া যেতে পারে? কিন্তু তার কাছে তো ছুরি বা কাছি কিছুই নেই। কিভাবে সেই বস্ত্রখণ্ডটি তিনি সংগ্রহ করবেন? শারদানন্দ সেই কাপড়টি আমাকে দিতে চেয়েছিলেন ঠিকই, এটা সিস্টার নিবেদিতার ভাষণে আমরা জানতে পারলাম। কিন্তু যেহেতু তার কাছে কোনো ছুরি কাছি নেই এবং সেই সময় এটা কেমন দেখায় সেই চক্ষুলজ্জায় তিনি সেই কাপড়টি নিতে পারেননি। সন্ধ্যে 6টার সময় কে যেন আমার জামার হাতায় টান দিল। চোখ নামিয়ে দেখি অগ্নি অঙ্গার থেকে অনেক দূরে আমার পায়ের কাছে উড়ে এসেছে সেই 2 ইঞ্চি ছোট্ট কাপড়ের টুকরোটি, যেটি আমার একান্তই প্রার্থিত। এই হলো স্বামীজির শেষ পর্বের শেষ বিবরণ। কিন্তু এ প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন আমাদের মনে উকি দিচ্ছে। কেন স্থানীয় মিউনিসিপ্যালিটি মঠ প্রাঙ্গণে স্বামীজির শেষকৃত্যের অনুমতি দিতে প্রাথমিকভাবে এত দেরি করেছিলেন? বিশ্ববন্দিত পুরুষ সেদিন মারা গেলেন, অথচ কলকাতার কোনো সংবাদপত্রে পরদিন তার সংবাদ ছাপা হলো না। তার কারণটাই বা কি? কেন স্বামী বিবেকানন্দের ডেথ সার্টিফিকেট কেউ দেখেননি? তিরোধানের পরে বিবেকানন্দ স্মরণ সভার 2জন হাইকোর্ট জজকে সভাপতিত্বের অনুরোধ করা হয়েছিল। তারা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন এবং নিন্দাসূচক মন্তব্যও করেছিলেন। এবং শুধু তাই নয়, একথাও বলেছিলেন যে হিন্দু রাজা দেশ শাসন করলে স্বামী বিবেকানন্দকে ফাঁসি দেওয়া হতো। ভূপেন্দ্রনাথ দত্ত তার স্মৃতিকথায় এ ব্যাপারে যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন। স্বামীজির সমাধিস্থলে ছোট্ট একটি মন্দির তৈরি করার জন্য অর্থ সংগ্রহ করাও সহজ হয়নি। মঠ কর্তৃপক্ষের এই সামান্য অর্থ সংগ্রহ করতে সময় লেগেছিল দীর্ঘ 22টি বছর। কি এর কারণ? একটা কঠিন সত্য এই সব প্রশ্নের মধ্য দিয়ে আজও উকি দেয়। বিশ্ববন্দিত স্বামী বিবেকানন্দকে অনুধাবন করতে আমরা যথেষ্ট সময় নিয়েছি। যুগনায়ক বিবেকানন্দকে ভারতবন্দিত করে তোলার পেছনে তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী সন্তানরা এইভাবে এই প্রতিষ্ঠানকে 100 বছর ধরে প্রাণবন্ত করে না রাখলে স্বামী বিবেকানন্দকে হয়তো আমরা ভুলেই যেতাম। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবদের মধ্যে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমরা ভবিষ্যতে আরও অনেক এই ধরনের ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি, যেগুলো আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার এবং ধন্যবাদ।